সবাইকে স্বাগতম আমাদের জাভা ডেভেলপার্স কনফারেন্স, আমাদের জাগবিটি আয়োজনকৃত এবং পাওয়ার্ড বাই বিকাশ। জাভা নিয়ে আমরা একটা ছোট গল্প দিয়ে শুরু করতে চাই আপনাদের সাথে। তো আমার পরিচয় বলি, আমি মোজাম্মেল হক। আমি এখন আছি বিকাশের সলিউশন ইঞ্জিনিয়ারিং টিমটাকে লিড করছি। কিন্তু জাগবিটির সাথে আমার হিস্ট্রিটা কিন্তু আরও অনেক আগে থেকেই কিন্তু জাভা এবং জাগবিটির সাথে আমি রিলেটেড। হয়তো ব্যস্ততার কারণে লাস্ট কয়েক বছরে হয়তো আমি কাজ করার সুযোগ পাই নাই, বাট এখন আবারও জাগবিটির সাথে মিশে আমরা বিকাশ এবং জাগবিটি একসাথে এই অনুষ্ঠানটা আমরা যখন আয়োজন করতে পেরে আমি আসলে really excited to see how the event unfolds, এবং probably this is just the start and we are looking forward to a very bright future down the road together. তো ওই সাইড থেকেই আমি যে গল্পটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম সেটা হলো যে জাভা নিয়ে আমার যেই প্রোগ্রামিং ক্যারিয়ারের একদম শুরুর দিকে দেখা যেত যে ইউনিভার্সিটিতে ঢোকার আগেই একটা বই ছিল, বইটার নাম আপনারা অনেকে হয়তো চিনবেন, যে টাইটেলের জাভা হাউ টু প্রোগ্রাম বইটা। তো ইউনিভার্সিটিতে ঢোকার আগেই বইটার অর্ধেক আমি মোটামুটি শেষ করে ফেলছিলাম, জাস্ট বিকজ আই ওয়াজ সো ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট থিং। তো সেই সময়ে আমার মা খুব ওয়ারিড ছিল আমাকে নিয়ে, যে ছেলে সারাটা দিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে, কম্পিউটারের পাশে একটা বড় বই রাখা, বইয়ের নাম জাভা। তো একদিন মার থাকতে না পেরে আমাকে বললো, বাবা জাভা কি খারাপ কিছু? সো আপনাদের কাছে আমার প্রশ্ন, জাভা কি খারাপ কিছু? আমাদের প্রতিনিয়ত লাইফে আমরা এখন আমাদের মোবাইল ফোন বলি, আমাদের মোবাইল ট্রানজ্যাকশন বলি, ইচ অ্যান্ড এভরি ডে probably we hit the core Java ecosystem. Most যারা আমরা আরবান এরিয়ায় থাকি, প্রবাবলি 100 টাইমসের বেশি তো হবেই। কি বলেন মাসুম ভাই? হবে না? কারণ যে কোনো জায়গায় যাচ্ছি দেখছে কোনো না কোনো জায়গায় আমাদের অ্যান্ড্রয়েড বলি, আমাদের সেলফোন টাওয়ার বলি, আমাদের সফটওয়্যার সুইচেস বলি, আমাদের লাইফের সাথে জাভা ওতপ্রোতভাবে জড়িত। এখন এইটা ভালো না মন্দ সেটা আমি আমার মায়ের উপরেই ছেড়ে দেবো বিচার করার জন্য, কারণ তার ধারণা আমি খুব বেশি এই কম্পিউটার সেন্ট্রিক নিয়ে পড়ে থাকি। বাট এই ওখান থেকে বের হওয়ার জন্যই আমাদের প্যান্ডেমিকের পর এইরকম একটা ফিজিক্যাল ইভেন্টে আসতে পারাটাও কিন্তু একটা, আসলে পর বলবো না, প্যান্ডেমিক এখন আবার আরেকটা রূপ নিচ্ছে, অমিক্রন জানি সামনে আমাদের আরেকটা অশনি সংকেত শোনাচ্ছে। সেখান থেকেও আসলে আমরা যে এতগুলো মানুষ একসাথে হতে পেরেছি, এটাও আসলে একটা গর্বের ব্যাপার। আমি সেই সাথে বজলুরকে রিকোয়েস্ট করব যে বজলুর ফ্রম জাগবিটি, ইফ ইউ ক্যান গিভ আ শর্ট ইন্ট্রো অ্যান্ড দেন উই উইল কুইকলি মুভ টু আওয়ার ফার্স্ট স্পিকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জাগবিটির আয়োজিত এই 8ম কনফারেন্সে যোগদান করার জন্য। আমি বজলুর রহমান, আমি একদম শুরু থেকেই জাগবিটির সঙ্গে রয়েছি। এখন বর্তমানে কাজ করছি লবলো ডিজিটালে, কানাডার একটি সফটওয়্যার কোম্পানিতে। তো 3 বছরের বেশি সময় পরে মাঝখানে একটা প্যান্ডেমিক চলে গেছে, আমরা এরকম একটি অফলাইন কনফারেন্স করতে পারছি। সেজন্য আমি বিকাশকে শুরুতেই অসংখ্য ধন্যবাদ দিব আমাদের এই আয়োজনের পার্টনার হওয়ার জন্য, আমাদেরকে এই ইভেন্টটাকে স্পন্সর করার জন্য। সো জাগবিটির প্রতিষ্ঠা শুরু হয়েছে প্রায় 8 বছর আগে। আমি একটু স্লাইড শেয়ার করব। লেট মি শেয়ার মাই স্লাইড সো দ্যাট আই ক্যান গিভ ইউ অ্যান আইডিয়া। জাগবিটি আসলে শুরু হয়েছে প্রায় 8 বছর আগে, 2013 সালে। আমাদের কিছু অল্প জাভা ইন্টারেস্ট মিলে আমরা এই গ্রুপটি শুরু করি। বর্তমানে এর মেম্বার সংখ্যা প্রায় 12,000-এর বেশি। অনেক অভিজ্ঞ ডেভেলপার যেমন এখানে আছেন, এবং সাথে সাথে ঝাঁক তরুণ এবং শিক্ষার্থীরাও এই গ্রুপকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলছেন। তো আমরা এই গ্রুপের মাধ্যমে যেটা করি, আমরা আপনার মেন্টরশিপ প্রোভাইড করি, আমরা কনফারেন্স করি। এ পর্যন্ত আমরা প্রায় 8টা এটা নিয়ে আমরা এটাকে মিটআপ বলে থাকি, 8টা কনফারেন্স করেছি। গত 2 বছর কোভিড এর জন্য আমরা করতে পারিনি, কিন্তু আমরা অসংখ্য ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করেছি। সব মিলে এই সংখ্যাটা প্রায় 60-এরও বেশি। সো এই কনফারেন্স গুলোতে আপনার হচ্ছে যেমন আমরা লোকাল অভিজ্ঞ ডেভেলপাররা আমাদের সঙ্গী হয়েছেন, সে সঙ্গে আমরা অনেক ইন্টারন্যাশনাল স্পিকারদেরকে ইনভাইট করেছি। সো 2013 সালে ছোটখাটো একটা মিটআপের মাধ্যমে আমরা শুরু করি। দেখতেই পাচ্ছেন এখানে একটা ছবি। এই ছিল আমাদের প্রথম মিটআপের মেম্বার্স, যারা হচ্ছে সর্ট অফ ফাউন্ডিং মেম্বার্স। তারপরে আমরা হাঁটি পা করে আমরা মিটআপ 2 করেছি, মিটআপ 3 করেছি। এভাবে এটা হচ্ছে আপনার 4th
আমি একটু আস্তে আস্তে স্লাইডগুলো দেখাচ্ছি। দেন এটা হচ্ছে আমরা জাভার জন্মদিন 21তম জন্মদিন পালন করেছি, এটা এটা 5-এ। দেন আমরা মিটআপ 6 করেছি, এবং এরপরে 7 আমরা ইনফ্যাক্ট এই অডিটোরিয়ামে আমরা মিটআপ 7 করেছিলাম। সো এখানেও বেশ দেখতে পাচ্ছেন সবাই খুব উৎসাহী, এবং এই ইভেন্টগুলো কিন্তু আমাদের একটা মজার বিষয় বলতে হয় যে ইভেন্টগুলো কিন্তু আমরা করতে পেরেছি বিকজ হচ্ছে বাংলাদেশের লোকাল যে সফটওয়্যার ডেভেলপার কোম্পানি আছে তারা সবাই আমাদের কিন্তু হেল্প করেছে অনেক, আমাদেরকে স্পন্সরশিপ দিয়ে এবং তাদের রিসোর্স দিয়ে প্রচুর হেল্প করেছেন, যার জন্য আমরা এরকম চমৎকার কিছু ইভেন্টের আয়োজন করতে পেরেছি। তো এই ইভেন্টে আমি ডেফিনেটলি বিকাশকে অসংখ্য ধন্যবাদ দিব বিকজ তাদের জন্য এটা খুব মানে করা সম্ভব হয়েছে। সো আমাদের আজকের এই কনফারেন্সে চমৎকার কিছু বক্তব্য আমরা শুনবো আমাদের অভিজ্ঞ জাভা ডেভেলপারদের কাছ থেকে, এবং আমরা কিছু ইন্টারন্যাশনাল স্পিকার অলসো ইনভাইট করেছি। তবে আমি বলবো যে শুধু শোনার উদ্দেশ্যেই এই আয়োজন না, অফলাইন এই আয়োজনে আপনারা নিজেদের মাঝে সফটওয়্যার রিলেটেড ডেভেলপমেন্ট সম্পর্কিত সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করবেন, নিজেদের মধ্যে আইডিয়া শেয়ার করবেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইভেন্টগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে নেটওয়ার্কিং তৈরি করা নিজেদের মধ্যে, আমরা একে অপরকে সাহায্য করব, হেল্প করব, এবং এর মাধ্যমে আমরা আসলে নিজেরা গ্রো করব, এবং এর ফলাফল আমাদের ইন্ডাস্ট্রি তেও আমরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো, এবং এই যে হোল আমাদের দেশ এগিয়ে যাবে। সো আমি আর খুব কথা না বাড়াই, সবাইকে মানে সবাইকে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমার জাগবিডির সাথে সম্পৃক্ততা ছাড়াও আরেকটা যে পরিচয়, আমি বিকাশে আছি এবং বিকাশের আমাদের সলিউশন ইঞ্জিনিয়ারিং টিমটা লিড করছি। তো ওখান থেকে জাস্ট একটা ছোট কথা শেয়ার করি যে বিকাশে জয়েন করার পর একটা কাজ কিন্তু জাভার ফেভারে করা হয়েছে। আমার প্রথম কাজটাই আমাদের বিকাশের যেই ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কাস্টমার অ্যাপ, সেই কাস্টমার অ্যাপের ব্যাক এন্ডে আমরা একটু কনফিউজ ছিলাম যে আমরা ওই জায়গাটাতে কি ডটনেট বেস রাখবো, এবং ডটনেট বেস একটা ডেভেলপ করাও হয়ে গেছিল, কিছু বিকাশী ইঞ্জিনিয়ার এখানে আছেন তারা জানেন, কিন্তু আমরা ওখান থেকে মুভ করে কিন্তু জাভা ইকোসিস্টেমে চলে আসি। সো বিকাশ হেভিলি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য জাভা স্ট্যাক অ্যান্ড জাভা ইকোসিস্টেম। এটা ছাড়াও আমাদের অন্য ইকোসিস্টেমে আমাদের কাজ করা হয়েছে এবং আমরা কাজ করি, বাট সেইটা নিয়ে না। বিকাশের আমরা একটা ব্যাপার সম্পর্কে একটু আগেই মানে বেশ কয়েক সপ্তাহ আগে জেনেছি যে বিকাশ হ্যাজ বিন প্রমোটেড ফ্রম দ্য বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাজ দ্য পোস্টার চাইল্ড ফর স্টার্ট আপ, অ্যাজ দ্য ইউনিকর্ন। সো সেই জার্নিটা শেয়ার করার জন্য আমাদের সাথে আছেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল ভাই। আমি আজমল ভাইকে রিকোয়েস্ট করব আপনার টকটা দিয়ে আমাদের এই জাগবিডিটা শুরু করার জন্য। প্লিজ আপনি যদি একটু আসতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাজ ইউ নো, আমার নাম আজমল, আমাকে পরিচয় করা দিল মুজাম্মেল, বাট ডিপ ইনসাইড আমার সাথে বড় পরিচয়, আমি একজন ইঞ্জিনিয়ার এবং টেকনোলজিস্ট। সো স্টিল আই লাভ টু সে যে আই এম পার্ট অফ ইউর ফ্যাটার্নিটি। আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, অ্যান্ড আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ প্রফেশনাল অ্যাজ এ প্রোগ্রামার, যদিও অনেক বছর আগের কথা। আই এম টকিং অ্যাবাউট 97, 98, অ্যান্ড প্রোগ্রামিংয়ের ওই ফেজটা ডিরেক্ট কোডিং লেভেলটা হয়তো ছেড়ে আসছে অনেক আগে, বাট ওই ইন্ডাস্ট্রি লাইনে ওই টেকনোলজি ডোমেনের ভিতরে কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত। জাভার জার্নি শুরু হয়েছে, আমি বজলুরের কাছ থেকে দেখতেছিলাম যে 95, 96-এ যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমাদের সবার কমন যেই কোডিং ল্যাঙ্গুয়েজ ছিল সেটা হলো সি। অ্যান্ড বেসিক্যালি আমার জার্নি শুরু হয়েছিল সি দিয়ে, অ্যান্ড আই এম ভেরি মাচ ফন্ড অফ সি। একটা সময় গ্রাফিক্সের কাজ, কোনো একটা চিন্তা করতাম ডেটাবেসের কাজও সি দিয়ে করবো কিনা, মানে সো মাচ ইনটু দ্যাট। দেন আস্তে আস্তে ফক্সপো, দেন বেসিক, ওদিকে আস্তে আস্তে মুভ করা শুরু করলো ইন্ডাস্ট্রি। জাভা আমাদের কোর্স আউটলাইনে ছিল, কিন্তু জাভা নিয়ে ইমপ্লিমেন্টেশন 90s-এ তখন পর্যন্ত ছিল না। পোস্ট 2000-এ কিছু কিছু কাজ করা শুরু হলো আমাদের মানে এই ইকোলজিতে। অ্যান্ড ইন্ডাস্ট্রি লেভেলে যখন কাজ করা শুরু হলো, তখন এইটার ব্যাপারে সবাই সিরিয়াসলি দেখা শুরু করলো, এবং এই জার্নিগুলো তখন আসলো 2000। আমি যদি বজলুরের সে প্রেজেন্টেশন দেখি 2013 সালে হয়তো দ্য ফার্স্ট এই জাভা মিট তৈরি হয়েছিল, কারণ তখন একটা ডিমান্ড তৈরি হওয়া শুরু হয়েছে
যে জাভা দিয়ে কত কিছু করা যায় বা জাভার যেই ভার্সেটাইল একটা ব্যাপার আছে সেইটা নিয়ে ইন্ডাস্ট্রিতে কীভাবে কন্ট্রিবিউট করা যায়। তার পরবর্তীতে আমার 20 ইয়ার্সের যে ইন্ডাস্ট্রিয়াল জার্নি, সেইখানে জাভা হ্যাজ কাম ব্যাক মাল্টিপল টাইমস উইথ মাল্টিপল পাওয়ার। I was part of Grameenphone from 2003 to 2010. গ্রামীণফোনের ডেভেলপমেন্টের অপরচুনিটি খুব ডিরেক্টলি বেশি ছিল না, কিন্তু তারপরেও যে ছোটো ছোটো টুল আমরা তৈরি করতাম, সেই টুলগুলোরও একটা বড় অংশ যখনই আমরা ইন্টারনেট বেসড চিন্তা করতাম কোনো কিছু, যে ওকে লেটস গো আউট অফ দ্য পিসি, লেটস গো টু দ্য রিয়েল ইন্টারনেট বেসড সলিউশনস, তখন আলটিমেটলি জাভা চলে আসতো অ্যাজ দ্য ফার্স্ট চয়েস। অ্যান্ড তারপরে বিকাশের জার্নিতে অফকোর্স অ্যাজ ইউ হিয়ার ফ্রম মোজাম্মেল, যে আমাদের বেশ কিছু সলিউশনের স্টার্টিংটাই হয়েছে জাভা দিয়ে। আর গ্লোবাল আসপেক্টে ইউ নো ফার বেটার দেন মি যে জাভার প্রেজেন্স, আমি তো একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি যে 90% কোম্পানিজ অফ Fortune 500 they are actually moving on Java, and you name anyone like Google, Facebook, Amazon, তাদের পুরো ব্যাকবোনের একটা বড় অংশ আসলে জাভা ডিপেন্ডেন্ট। সো ওয়ার্ল্ড ওয়াইড এই 26 ইয়ার্সের জার্নিতে প্রবাবলি দেয়ার আর 10 মিলিয়ন প্লাস জাভা প্রোগ্রামার্স, অ্যান্ড এটার রোবাস্টনেস, এটার যেই সিকিউরিটি, এটার যে ইউজেবিলিটি মাল্টিপল পারপাস, এটার যেই লেভেলের আমি বলবো যে আমাদের ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের যে জায়গাটায় ওর কন্ট্রিবিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ যে একটা কোড মোবিলিটি যে এনশিওর করে ওভার দ্য ইন্টারনেট, দ্যাট ইজ দ্য সিরিয়াস পাওয়ার, যেটার কারণে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে আস্তে আস্তে এই জাভা সেন্ট্রিক অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকে আসতেছি। এবং সেই কারণে জাভা কোনো একটা সময় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু টুডে জাভা ইজ নট অ্যাট অল এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্ডাস্ট্রি জাভা বলে কনসেপ্ট তৈরি হয়ে গেছে, আমাদের জেভিএম নিয়ে কাজ হচ্ছে সিরিয়াস লেভেলে, এবং ওইটি একটা অ্যাটমসফিয়ার প্রোভাইড করে যাওয়া, যার ভিতরে বসে আজকে হয়তো আমাদের অ্যান্ড্রয়েডের এসডিকে তৈরি হয়ে যাচ্ছে, আমাদের স্প্রিং বুট, আমাদের অসংখ্য কন্ট্রিবিউশন আমরা উই ক্যান প্রোভাইড টু দ্য রিয়েল কমিউনিটি। এটা শুধু ইন্ডাস্ট্রির পার্টে না, একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে হয়তো স্টিল কন্ট্রিবিউশনস আর কামিং ফ্রম ডিফারেন্ট আসপেক্ট। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে বাংলাদেশের আসপেক্টে, যেখানে সবাই ধরে নেয় টেকনোলজিক্যালি আমরা একটা স্টিল আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি, কিন্তু টেকনোলজিক্যালি আমি মনে করি যে উই হ্যাভ দ্য রাইট ম্যারিট, উই হ্যাভ দ্য ডেভেলপার্স, যাদেরকে যদি ঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। অ্যান্ড ইউটিলাইজেশন বলতে আমি বলছি তাদেরকে শুধুমাত্র কাজের জায়গায় না, তাদেরকে যদি এই যে নেটওয়ার্কিংয়ের জায়গাটা, এইখানে যদি আমরা একটা এক্সপোজারে নিয়ে আসতে পারি, দ্যাট ইভেনচুয়ালি উইল হেল্প ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওভারঅল ইকোসিস্টেম, যেখানে ইন্ডাস্ট্রি আছে, যেখানে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার আছে, সেখানে গ্লোবাল এক্সচেঞ্জের যে জায়গাটা আছে, সেইখানেও আই এম মোর দেন শিওর যে আমাদের যারা এই প্রোগ্রামার জাভা, আজকে হয়তো জাগবিডির যেই গ্রুপটা আছে, and I'm sure there will be many more people there into the Java game. এরা qualified enough, they are meritorious enough. They need certain level of একটা স্কোপ এবং সার্টেন লেভেল অফ এনগেজমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট। দেন লোকাল জায়গাটায় লোকাল যে ডিমান্ড আছে বা লোকাল যে অ্যারেঞ্জমেন্টের জাভার যে কন্ট্রিবিউশনের জায়গাটা আছে, সেইখানে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট পজিশনে থাকতে পারবো ইন্ডাস্ট্রির জন্য। উই আর গুড এনাফ অ্যাজ ওয়েল অ্যাজ যেটা অনেক সময় আমরা ন্যাশনাল লেভেলে শুনি যে বাংলাদেশের প্রোগ্রামাররা ইজ ডুইং নট লেস দেন এনিবডি এলস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় আমাদের সফটওয়্যার আমরা এক্সপোর্ট করতে পারি কি না সেটা নিয়ে অনেক কথা শুনতেছি আমরা। ইভেন আমাদের গভর্নমেন্ট লেভেলেও উই আর হিয়ারিং যে $so and so million বা $1 billion আমরা হয়তো এক্সপোর্টে যেতে পারবো। আমাদের কন্ট্রিবিউশন, আমাদের এটাকে আমরা বলি ড্রেনেজ, যে আমাদের ভালো ভালো প্রোগ্রামাররা চলে যাচ্ছে জাস্ট বিকজ এখানে হয়তো আমরা ওই পরিমাণ স্কোপ তৈরি করতে পারি নাই এখন পর্যন্ত অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। ওই দিকটায় আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে, এবং ওইটার একটা মানে স্টেপ হিসেবেই আমি বলবো বিকাশের এনগেজমেন্ট এই জাগবিডির সঙ্গে। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড ইনশাল্লাহ উইল রিমেইন কানেক্টেড, উইল কন্টিনিউ হ্যাভিং দিস কাইন্ড অফ সেমিনার্স, যাতে আমাদের নিজস্ব এক্সচেঞ্জটা বাড়ে এবং আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা সম্ভব অ্যাজ অ্যান অর্গানাইজেশন এই ইন্ডাস্ট্রিতে বা এই গ্রুপের জন্য
যাতে আমরা সেটা যাতে এনশিওর করতে পারি। সো দ্যাট ইজ ওয়ান সিম্পল পার্ট অন দ্য টেকনোলজি সাইড। আজকে যেই টপিক নিয়ে মোজাম্মেল আমাকে কথা বলতে বললো, এটা মোর লাইক একটা বিজনেস, একটা অর্গানাইজেশন, বিকাশ, ইউ নো দ্য নেম বাই দিস টাইম। ইট ইজ বিন দেয়ার ফর লাস্ট 11 years, এবং 10 years প্লাস হয়ে গেছে আমাদের মার্কেটে, আমাদের লঞ্চ করার পরে। এই জার্নিটা আমি বলবো হ্যাজ বিন ওয়ান অফ দ্য মানে রিমার্কেবল জার্নি। যদিও আমরা কথা বলছি টেকনোলজি নিয়ে, অ্যান্ড বিকাশ ইজ এ টেকনোলজি বেসড অর্গানাইজেশন। আমাদের কোরে বসে আছে টেকনোলজি। আমরা আমাদের জার্নির শুরুটা 2010-এ যখন শুরুটা ছিল, তখন প্রাইমারি অবজেক্টিভ ছিল একদমই একটা মানে সোসাইটি ওরিয়েন্টেড একটা অবজেক্টিভ ছিল, মোর লাইক এ সোশ্যাল ফাংশন, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এই শব্দটা আমরা অনেকবার হয়তো শুনছি এর আগে, যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। খুব সহজভাবে বলতে গেলে আমাদের পপুলেশনের যে 170 মিলিয়ন পিপল নিয়ে আমরা জানি, এটা দিস ইজ আওয়ার কান্ট্রি, এই 170 মিলিয়ন পিপলের মধ্যে একটা লার্জ পোর্শন, রাফলি 70% পিপল, আমাদের যে ফর্মাল ব্যাংকিং চ্যানেল বা ফাইন্যান্সিয়াল যে ট্রানজেকশনের যতগুলো উপায় আছে, সেটা আমরা ব্যাংক বলি, আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন আছে, আমাদের ডিফারেন্ট টাইপের যে মেকানিজমে লোকজন টাকা পয়সা বা ফাইন্যান্স নিয়ে ডিল করতে পারে, সেটা ট্রানজেকশন হোক, সেটা কোনো ডিপোজিট হোক, এইগুলোর এই ফর্মাল ব্যাংকিং পার্টে অ্যাকচুয়ালি 70% পিপল আর নট ইন পজিশন টু পার্টিসিপেট বিকজ অফ ভেরি মেনি রিজনস। এটা কমপ্লিকেটেড, এটা তাদের কাছে রাইট লেভেলের টুলস নাই, তাদের কাছে রাইট লেভেলের লিটারেসি নাই, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রাইট লেভেলের টেকনোলজি নাই, দেয়ার আর many problems. So Bikash came up with an idea as well as some other relevant arrangement, যে এই যে 70% পপুলেশন, তাদের কাছে একটা ফর্মাল ব্যাংকিং চ্যানেল কী করে পৌঁছায় দেওয়া যায়। সো কল আমরা ট্র্যাডিশনাল যেটাকে ব্যাংকিং বলি, তার মানে টাকা পয়সা কীভাবে সে যদি সেভিংসে নিতে চায় বা সেখান থেকে যদি মোবিলিটি আনতে চায়, যদি টাকা পয়সা যদি লেনদেন করতে চায়, তাহলে তাকে আমরা কীভাবে এনাবল করতে পারি। দেন উই কেম আপ উইথ এ সিম্পল আইডিয়া, যে ওকে, আমাদের কান্ট্রিতে মোবাইল ফোনের পেনিট্রেশন ইজ কোয়াইট হাই। আমরা জানি যে আমাদের এখানে এখন 130 মিলিয়ন সিম কার্ডস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, মানে ইউনিক ইউজার চিন্তা করলে হয়তো 100 মিলিয়ন ইউনিক ইউজার্স আর দেয়ার। সো 100 মিলিয়ন পিপল, মানে 10 কোটি মানুষের কাছে আমাদের যেই মোবাইল ফোনের এক্সেস আছে, তাদের একটা সিগনিফিক্যান্ট পোর্শনের কাছে অলমোস্ট হয়তো 6 কোটি মানুষের কাছেই ব্যাংক নাই, বা তার কাছে ব্যাংকের কোনো রকমের ইনস্ট্রুমেন্ট নাই, কারণ ব্যাংক তাকে ব্যাংকিংয়ের যেই অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে আনতে পারে নাই ফর ডিফারেন্ট রিজনস। তো এদের জন্য আমরা কি করতে পারি? তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি। এবং তখন ওই প্রতিটা চ্যালেঞ্জকে দেখা, বোঝা এবং ছোট ছোট ইউনিট লেভেলে চ্যালেঞ্জগুলোকে ভাগ করা, এবং দেন ইউনিট প্রবলেমগুলোকে ইউনিট লেভেলের সলিউশন দিয়ে অ্যাড্রেস করা, যে একটা কনজিউমারকে কমপ্লায়েন্স মেনে কী করে অনবোর্ড করা যায়, তাকে কী করে একটা ট্রানজ্যাকশন লিটারেসি এনশিওর করা যায়, তার কমপ্লেক্সিটি বুঝে তার স্পেন্ডিং ক্যাপাসিটির মধ্যেই কীভাবে একটা ট্রানজ্যাকশন করানো যায়, এগুলোর এন্ড টু এন্ড ইন্টিগ্রিটি কী করে ম্যানেজ করা যায়, এটা সিকিউরিটি কী করে ম্যানেজ করা যায়, সেটা নিয়ে কাজ শুরু হয়। অ্যান্ড দেন ফ্রম 2011 আমরা যখন জুলাই মাসে লঞ্চ করলাম, সেটা থেকে নিয়ে আজকে 2021-এর ডিসেম্বর মাস, এক্স্যাক্টলি যদি আমি বলি 10 বছর 5 মাস বা 6 মাস সময়ের মধ্যে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি। নাও ইউ নো দ্য রেজাল্ট। সেই জিরো থেকে শুরু করে দ্য ফার্স্ট কাস্টমার উই অ্যাকুয়ার্ড, তারপরে এই গত রাফলি 10.5 ইয়ার্সের মধ্যে আমরা 5.5 কোটি উপর মানুষকে আজকে আমাদের প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছি, which is probably 70 or 75% of the addressable market, যে যদি আমরা দেখি। এবং এর মধ্যে যদি আমরা ট্রানজ্যাকশন লেভেলে চিন্তা করি, আমরা এই নাম্বারটা হয়তো পাবলিকলি অলরেডি অনেকে জানি, তারপর আমি শেয়ার করি যে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 1 কোটি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে সাকসেসফুলি আমাদের প্ল্যাটফর্ম দিয়ে। এর বাইরে হয়তো আমাদের নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয় আরও মেবি 30 লাখ। সো এই যে 1 কোটির উপর মানুষকে আমরা প্রতিদিন সাপোর্ট দিয়ে যাচ্ছি,
এইটা ইট ওয়াজ এ জার্নি। আমরা সেই 2011 থেকে নিয়ে এখন পর্যন্ত এই জার্নিটার মাঝখান দিয়ে যাচ্ছি। এটার মধ্যে শুরু হতে করেছিলাম এক ধরনের ট্রানজ্যাকশন দিয়ে, যে কীভাবে একটা লোক তার অ্যাকাউন্ট খুলে সেখানে কিছু টাকা রাখতে পারে, তারপর টাকাটা ট্রান্সফার করতে পারে আরেকটা এলাকায়, সেখান থেকে টাকাটা আরেকজন বের করে নিতে পারে কী করে, মানে সহজে। এরপর আচ্ছা এই টাকা দিয়ে তার মোবাইল রিচার্জ কী করে করতে পারে, দেন এই টাকাটা ইউজ করে কী করে তার ইউটিলিটি বিল পে করতে পারে, আচ্ছা এই অ্যাকাউন্টটা থেকে কী করে বিদেশ থেকে রেমিটেন্স সে অ্যাকসেপ্ট করতে পারে, আচ্ছা এইটা দোকানে গিয়ে সে কীভাবে এটা দিয়ে পে করতে পারে, অনলাইনে কী করে কেনাকাটা করতে পারে। এই যে একটা মাল্টিপল ডাইমেনশনে তাকে নিয়ে আসা আস্তে আস্তে, এই প্রতিটা জায়গাতেই চ্যালেঞ্জ ছিল। তাকে কমিউনিকেট করা, তাকে শেখানো, তার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি করা যাতে সে ফ্রডের শিকার না হয়, তার মধ্যে কমফোর্ট নিয়ে আসা যে যতগুলো ভ্যালু তাকে অফার করা যায় ভ্যালুগুলো যাতে সে বোঝে, দেন তাকে আস্তে আস্তে প্রমোট করা ফ্রম ওয়ান সার্ভিস টু অ্যানাদার সার্ভিস দেন অ্যানাদার সার্ভিস। সো এই প্রতিটা পদক্ষেপের মধ্যেই নো ওয়ান্ডার যে আমাদের টেকনোলজি ছিল অ্যাট দ্য কোর। কারণ এই যে ট্রানজ্যাকশনগুলো করছে সবাই দেখছে, ওকে আই এম ওপেনিং আপ মাই মোবাইল, আই এম ডায়ালিং 247, অথবা আমি আমার অ্যাপটা ওপেন করে নিচ্ছি, অ্যান্ড দেন ক্লিক আমি একটা অ্যাড্রেস বুক থেকে একটা নাম সিলেক্ট করলাম, এবং তারপর আমি বললাম কত টাকা, পিন দিলাম, ডান। অফকোর্স আমাদের 2 ডাইমেনশনাল দৃষ্টিতে দ্যাট ইজ দ্য ট্রানজ্যাকশন। তো যখনই আমি এই ডাইমেনশনটাকে চেঞ্জ করে নিয়ে যাবো টেকনোলজিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, এই প্রতিটা মিলি সেকেন্ডে দেয়ার আর সার্টেন প্রসেসিং হ্যাপেনিং উইদিন দ্য সার্ভার। এই প্রতিটা ট্রানজ্যাকশনের পেছনে লুকায় আছে যে একটা মানুষ সে যখনই ডায়াল করছে আজকে *247#, অথবা যে আজকে অ্যাপটা ওপেন করলো একটা পিন নাম্বার দিয়ে, ইমিডিয়েটলি আমাদেরকে 21 স্টেপ ভ্যালিডেশন কমপ্লিট করতে হচ্ছে। যে আজকে যদি আমাদের মাঝখানে আজকে যে কেউ যদি আজকে মোবাইল ফোন অন করে, যদি আপনি মনে করেন যে আমি আজকে অ্যাপে ঢুকলাম, তাহলে কি কোনো কাজ হলো? অফকোর্স এর পেছনে বসে কাজ হয়ে গেল যে আপনি কে, আপনার রোল কি। কারণ আপনি হতে পারেন একটা কাস্টমার, আপনি হতে পারেন একজন এজেন্ট, আপনি হতে পারেন একজন মার্চেন্ট। দেন আপনার এই মুহূর্তে আমি জাস্ট কিছু হাই লেভেলে বলছি যে আপনার ব্যালেন্স কত, আপনার প্রোফাইল কি, আপনার লাস্ট ট্রানজ্যাকশন কী ছিল, আপনি এই মুহূর্তে আপনি কি অ্যাক্টিভ, আপনি কি অন্য কোনো কারণে বার্ড, আপনি কি কোনো রকম বিজনেস রুলের যতগুলো স্টেপ আছে আপনি কোন রুলের মধ্যে আপনি পড়ে আছেন এই মুহূর্তে। এই সবগুলো জিনিস চেক করে নিয়ে আপনার প্রতিটা ট্রানজ্যাকশনের শেষে ইন্টিগ্রিটি মেনটেন করা। ইন্টিগ্রিটি বলতে আমি মিন করছি যে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি। প্রতিদিন আমাদের যেই পরিমাণ ট্রানজ্যাকশন করতে হয়, এবং আমি টাকার অঙ্ক না বলছি, আমি তো আপনাদেরকে বললাম যে 1 কোটি ট্রানজ্যাকশন প্রতিদিন হচ্ছে প্ল্যাটফর্মে। এখন 1 কোটি ট্রানজ্যাকশনের জন্য যদি আপনি চিন্তা করেন যে সিম্পলি সেন্ডার অ্যান্ড রিসিভার এরকম দুইটা যদি সাইট চিন্তা করি, যদিও সব ট্রানজ্যাকশনের সেন্ডার রিসিভার নাই, কিন্তু তারপর যদি চিন্তা করি আপনি রাফিক দেখবেন এখানে প্রায় 2 কোটি মানুষের কথা বলছি আমরা, যে সেন্ডার অ্যান্ড রিসিভার দুটা মিলে। এই 1 কোটি থেকে 2 কোটি মানুষ তাদের অ্যাকাউন্টের ভেতরে যে টাকা পয়সা লেনদেন হচ্ছে, উই ক্যান নট এফোর্ড হ্যাভিং এ সিঙ্গেল পেনি রিকনসিলিয়েশন গ্যাপ। কারণ এটা পাবলিক মানি, তাই না? আপনার টাকা, আপনি 20 টাকা পাঠাচ্ছেন ওনাকে, আজকে 20 টাকা পাঠাতে গেলে 21 টাকাও পাঠাতে পারবো না, 19 টাকাও পাঠাতে পারবো না, আমাকে 20 টাকা পাঠাতে হবে। যদি আমি এটা মেনটেন করতে না পারি, দেন দ্য বিজনেস ইজ গন। সো এই যে ট্রাস্ট, এই যে রিলায়েবিলিটি, এবং অফকোর্স আজকে বিকাশ ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইউর মানি। পাবলিক মানি কাস্টোডিয়ান হচ্ছে বিকাশ ডাজন্ট ওন দ্য মানি। সো ওই যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি বিকাশ নিচ্ছে, এবং এটার জন্য যে পরিমাণ সিকিউরিটি এনশিওর করতে হচ্ছে, দ্যাট ইজ অলসো এমবেডেড উইদিন দ্য টেকনোলজি। তাই না? আমরা তো রাস্তায় গিয়ে বলতে পারবো না ভাই তুমি হ্যাক করতে পারবা না সিস্টেম, বা এই হ্যাক করলে কিন্তু তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। না, উই ক্যানট ডু দ্যাট। উই নিড টু মেক শিওর যে there are people with different kind of mentality, with different kind of I don't know, maybe তাদের স্কিল সেটও ডিফারেন্ট, সেইটাকেও কী করে আমি সিস্টেমকে প্রোটেক্ট করতে পারি। সো অল থ্রু মেনটেনিং অল দ্য সিকিউরিটি অ্যাসপেক্ট, দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, দ্য রিলায়েবিলিটি, দ্য ইন্টিগ্রিটি অফ বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সিয়াল নাম্বারস, অ্যান্ড অফকোর্স দ্য ক্যাপাসিটি, যেটাকে আমাদের এনশিওর করতে হয় যে প্ল্যাটফর্মটা কী করে পুরোটা 24/7 যাতে সে অ্যাক্সেসিবিলিটিটা এনশিওর করতে পারে। যে কোনো সময়, যে কোনো এলাকা থেকে, যে কোনো ফোনে, যে কোনো মানে আমাদের টেলকোর সিম ইউজ করে, অথবা যে কোনো ওয়াইফাই কানেকশন ইউজ করে মানুষ যাতে আমাদেরকে অ্যাক্সেস করতে পারে প্ল্যাটফর্মটা। কারণ ইটস অ্যাবাউট মানি। আমরা বলতে পারবো না যে অনেক সময় আমরা দেখি ব্যাংকের একটা এটিএম বন্ধ হয়ে পড়ে আছে, যে ওকে আউট অফ সার্ভিস লেখা, ইউ গো টু দ্য নেক্সট এটিএম। আপনি হয়তো আরও 1 কিলোমিটার দূরে গিয়ে আরেকটা এটিএম মেশিনকে আপনি অ্যাভেল করলেন।
অথবা ভুলে গেলেন ঠিক আছে আমি এই মুহূর্তে পারছি না, আমি সন্ধ্যাবেলাকে টাকা তুলে নেব। ঠিক একই রকম হতে পারে যে আপনি একটা কল করতে যাচ্ছেন কাউকে, আপনি কল করার চেষ্টা করলেন যে এই মুহূর্তে নেটওয়ার্ক নাই বা নেটওয়ার্ক বিজি, আপনি বলেন ঠিক আছে আমি কথাটা একটু পরে বলবো। কিন্তু ওয়েন ইট ইজ অ্যাবাউট ইউর মানি, আপনার টাকা আছে কি নাই একটা প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মটাকে আপনি ছুটে পারতেছেন না, ইটস ওভার দ্য ফোন, মানুষের এংজাইটি গ্রো করে যে আমার আমার টাকাটা গেলে চলে গেল, বা আমার টাকাটাকে আমি এক্সেস করতে পারছি না, অথবা ট্রানজ্যাকশন হয়ে গেল আমি আমার ব্যালেন্স চেক করতে পারছি না, অথবা টাকাটা আমি কি ওই পাশে পাঠাতে পারলাম এই মুহূর্তে কি গেল, অথবা রিয়েল ইমার্জেন্সিতে যখন হয়তো একটা মেডিকেল ইমার্জেন্সি, অথবা আজকে আপনার একটা এডুকেশন পেমেন্টের লাস্ট টাইমে আপনি চলে আসছেন কোনো একটা কারণে, অথবা ইউর ইন এ ডিফারেন্ট কাইন্ড অফ নেসিটি যে এই মুহূর্তে আমার এত টাকার একটা গ্যাপ আছে, আমি দোকানে দাঁড়ায় আছি, আমার এই মুহূর্তে টাকাটা হলে আমি পেমেন্ট করতে পারি। এই ডিফারেন্ট আসপেক্টগুলোকে ওই মুহূর্তেই আপনাকে কিন্তু আমার অ্যাক্সেসিবিলিটি এনশিওর করতে হবে। ওই মুহূর্তে আপনাকে আমার বলতে হবে যে ইউ জাস্ট ট্রাই অ্যান্ড ইট ইজ স্ট্যান্ডিং বিসাইড ইউ, বিকাশ ইজ অলওয়েজ অ্যাভেলেবল, অলওয়েজ অ্যাক্সেসিবল, অ্যান্ড অ্যাজ লং এজ ইউ আর eligible as a customer, you can make the transaction and financial integrity will be maintained. Is considering all these aspects, technology has been playing its role as a central part, যেখানে আমরা আজকে এই প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজির অ্যাসপেক্টে যেটা চিন্তা করছি যে এই টেকনোলজিটা একটা হচ্ছে অপারেশন লেভেলে উইল এনশিওর অল দি, যেগুলো আমি কথা বললাম এই প্রত্যেকটা স্টেপ সে মেনটেন করবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট লেভেলে দে উইল ব্রিং আউট এ লট অফ নিউ ইনিশিয়েটিভস, a lot of innovative steps, যেখানে আমাদের টেকনোলজি টিম হ্যাজ বিন ওয়ার্কিং। সো আমরা মার্কেটে হয়তো বিভিন্ন জিনিস দেখছি যে ইট ইজ কামিং, আমরা অ্যাপের মধ্যে বিভিন্ন চেঞ্জ দেখতে পাচ্ছি, নতুন ফিচার দেখতে পাচ্ছি। সো ওই জায়গাটায় ভেরি ইন্টারেস্টিং রোল, যেটা কিনা আমরা উই আর ফর্চুনেট এনাফ ইন বিকাশ যে আমরা এই রোলটা প্লে করতে পারছি, যে বিং ইনোভেটিভ, একদম মানে স্ক্র্যাচ লেভেলের ইনোভেশন। অ্যান্ড মানে ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ এনিবডি টু ফলো। আজকে যদি আমরা আমাদের রেসপেক্টে বলি, আমরা ঠিক কাউকে ফলো করতে পারছি না যে আচ্ছা ওই কোম্পানি কী করছে, লেট আস ফলো দেম। যেটা হয়তো গ্লোবাল আসপেক্টে অনেক কোম্পানির, বিশেষ করে টেকনোলজি কোম্পানির হাতে এই লাক্সারিটা থাকে যে দে হ্যাভ সার্টেন হেডকোয়ার্টার সিটিং সামওয়্যার ইন দ্য গ্লোব, যে তারা হয়তো গ্লোবাল আসপেক্টে একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে যে এইভাবে তোমরা সামনে আগায় যাও। বা কথা আমার নরওয়েতে এই মডেলটা কাজ করে, সো ইউ ক্যান ট্রাই ইট আউট, অথবা জার্মানিতে বা ইউরোপিয়ান এই কান্ট্রিতে এটা কাজ করতেছে, অথবা এটা আমার আফ্রিকান কান্ট্রিতে কাজ করছে, সো আফ্রিকান কান্ট্রির ডেমোগ্রাফি অ্যান্ড বাংলাদেশ ডেমোগ্রাফি কাছাকাছি, সো ইউ ক্যান ট্রাই ইট আউট। উই ডোন্ট হ্যাভ এনি হেডকোয়ার্টার লাইক দ্যাট, ইটস অল অ্যাবাউট দ্য বিকাশ অফিস ইটসেলফ অ্যান্ড আস, উই আর ডিসকাসিং অ্যান্ড উই আর ডিজাইনিং আওয়ার প্রোডাক্ট, যে এটা এই ডেমোগ্রাফির জন্য, এই পপুলেশনের জন্য, এই কনটেক্সটে, এই ইকোসিস্টেমে, এই ধরনের রিসোর্সের মাঝখানে বসে এইভাবেই প্রোডাক্টটা তৈরি করতে হবে, এইভাবে জিনিসটা কাজ করবে। সবসময় কি আমরা সাকসেসফুল ছিলাম? প্রবাবলি না। দেয়ার আর প্রোডাক্টস যেটা আমরা তৈরি করছি, চিন্তা করছি, মার্কেটে নিয়ে গেছি, তারপর মনে হচ্ছে না প্রবাবলি উই নিড টু মেক সাম টিউন দেয়ার, অ্যান্ড দেন আবার পেছনে এসে আবার একটু চেঞ্জ করা হয়েছে, আবার একটু 2 পা পিছাইছি, আবার 3 পা গাইছি, ওইভাবে কাজ করতে হয়েছে। ওইটার মজা ছিল অনেক। ইটস নট অনলি অ্যাবাউট ডেভেলপমেন্ট, ইটস অ্যাবাউট রিয়েল টাইমে ইউ ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট, ইউ ক্যান ফিল ইট। আজকে একটা অ্যাপের একটা কাজ, অ্যাপের মধ্যে যখন একটা ছেলে কাজ করছে, এই মোজামেলের টিমের ছেলে যখন যে আজকে অ্যাপ নিয়ে কাজ করতেছে, সে জানে যে আমি আজকে রাতে রিলিজ দিচ্ছি, কালকেই ও নিজেই প্ল্যাটফর্মে বসে যাচ্ছে, অ্যান্ড ওর পাশেই একজন ডেটা ইঞ্জিনিয়ার বসে আছে যে তাকে ডাটা দিয়ে সাপ্লাই দিয়ে দেখাচ্ছে যে তোমার এইভাবে কিন্তু বিহেভ হচ্ছে। অ্যান্ড একটা গ্রুপ তখন মার্কেটে চলে গেছে, মার্কেট থেকে রিয়েল ফিডব্যাক নিয়ে আসতেছে, যে মার্কেটে কিন্তু কনজিউমার সাথে কথা বলে দিস ইজ দ্য ফিডব্যাক। সো একটা জিনিস মার্কেটে নেওয়ার পরে এই ভলিউমের কনজিউমারের কাছে পৌঁছানো এবং খুব দ্রুত সময়ে সেই ফিডব্যাকটা নিয়ে এসে আবার সেটাকে নেসেসারি মানে একটা মডিফিকেশনের মাঝখানে নিয়ে আসা বা কারেকশনে নিয়ে আসা, বা এটাকে মোর এফিসিয়েন্সি এটার মধ্যে ইন্টিগ্রেট করা, এটা আমি মনে করি বিকাশে বসে কাজ করার একটা আনপ্যারালাল একটা অপরচুনিটি। যে মানে এই ভলিউম বাংলাদেশের অ্যাসপেক্টে, যে রিচিং মিলিয়ন্স অফ পিপল উইথ ইউর প্রোডাক্ট অ্যান্ড দেন টেকিং দ্য ফিডব্যাক ফ্রম মার্কেট, অ্যান্ড দেন ইউ নো যে ইটস নট অ্যাবাউট এ স্মল কমিউনিটি, ক্লোজ কমিউনিটি, যে ঠিক আছে স্টুডেন্টদের জন্য একটা প্রোডাক্ট তৈরি করলাম আমরা, অথবা অ্যাবসলিউটলি একটা ছোটো সেগমেন্ট যেখানে 500 লোক কাজ করে, এদের জন্য একটা প্রোডাক্ট তৈরি করলাম। সেটার জন্য হয়তো খুব ডিফাইন লেভেলের একটা স্ট্রাকচার তৈরি করা যায়, কিন্তু যখন গ্রামে একটা লোক বসে আছে নাকি শহরে বসে আছে, সে কি ডক্টরেট করা একজন শিক্ষিত মানুষ, নাকি একজন একটা হয়তো খুব হাম্বল একজন রিক্সা পুলার, সে কি তার 20,000 টাকার অনলাইন পেমেন্ট করতেছে, নাকি সে আসলে একটা 10 টাকার রিচার্জ করতেছে, এবং
তার ওই সকালে করতেছে নাকি রাতে করতেছে, তার যে ফোনটা ইউজ করতেছে এটা কি নোকিয়া 110 ইউজ করতেছে নাকি আইফোন 13 প্রো ইউজ করতেছে, এই যে একটা মানে ডাইভার্সিফিকেশন যে অ্যাক্রস অল দ্য ডেমোগ্রাফি, অল দ্য সোশিও ইকোনমিক স্কেল, যে ইউ আর ক্রসিং এভরি স্টেয়ার and you are probably slicing down all across different kind of parameters, and then you know your product is being tested thoroughly. এর চেয়ে ভালো টেস্ট ম্যাটেরিয়াল আর তৈরি করা যাচ্ছে না। সো বাংলাদেশের অ্যাসপেক্টে আমি বলবো যে বিকাশের এই মানে ওখানে টার্মে ছিল ইউনিকর্ন, আই ক্যান কাম ব্যাক টু দ্যাট অফকোর্স, যে হাউ ইট ইজ পসিবল। আমি বলবো যে এই যে কাজগুলো এটা সিনসিয়ারলি আমরা গত 10 বছরে করতে পারছি। আই থিঙ্ক দ্যাট ব্রট এ ফ্যান্টাস্টিক রেজাল্ট। প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি ওই কোর ইনোভেশন পার্টে কাজ করতেছে, মার্কেটে এক্সিকিউশন করার জন্য দেয়ার আর গুড কলিগস অ্যারাউন্ড আস। আমি বলবো বিকাশের ওইটা একটা বিউটি যে দে হ্যাভ gathered all the right brains all together, the kind of distribution we have throughout the country, that skill is also with us, the kind of marketing, the kind of communication, the kind of customer service we provide, the kind of human resource capacity, the finance capacity, প্রতিটা জায়গাতেই we fortunately we could gather the right brains, and যেখানে আমরা পুরো একটা ফ্যামিলি হিসাবে একটা টিম হিসাবে we have been working hard. And when I'm saying working hard, trust me, এই হার্ডটা রিয়েল হার্ড না, দ্যাট শোজ যে উই আর গিভিং আওয়ার এফোর্ট বাট ইট হ্যাজ টার্নড ইন্টু এ সিরিয়াস ফান। ওই যে বললাম যে সবাই মজা নিয়ে কাজ করতেছি, ইউ আর ডেভেলপিং সামথিং, ইউ আর পুটিং ইন দ্য মার্কেট অ্যান্ড ইউ আর সিইং দ্য রেজাল্ট, দেন দ্যাট ইজ গিভিং আস দ্য এনার্জি লেভেল টু গো ফর দ্য নেক্সট ওয়ান, হোয়াট ইজ নেক্সট। সো অল টুগেদার আই উড সে that journey gave us certain recognition, certain strength in the market. Numbers have come all along, and we are targeting every year what is next. And ওই টার্গেটের মধ্যে কখনোই আমরা ঠিক বলছি না যে আমরা বিজনেস টার্গেট করছি যে আমাদেরকে এত প্রফিট করতে হবে। অ্যান্ড প্রবলি ইউ নো বাই দিস টাইম যে বিকাশ গত কয়েক বছরে ইট ইজ নট এ প্রফিটেবল কোম্পানি। দেন হোয়াট আর উই ডুইং? এই যে বড় বড় নাম্বার বলছি, যে বড় বড় আমরা অ্যাটেম্পটের কথা বলছি, এত বছর ধরে কাজ, তাহলে প্রফিটেবিলিটি নাই কেন? বিকজ দ্যাট ইজ অলসো ফিচার অফ বিকাশ, যে আমরা এই মুহূর্তে ঠিক প্রফিটেবিলিটি ড্রিভেন না, আমরা প্রফিট নিয়ে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি গ্রোথ নিয়ে, যে আমরা যত বেশি আমাদের সার্ভিসটাকে মার্কেটে নিতে পারবো, নাম্বার ওয়ান। দুই, এই যত বেশি ভ্যালু তৈরি করতে পারবো আমাদের কনজিউমারদের জন্য, তত বেশি আমাদের অ্যাটাচমেন্ট তৈরি হবে এই সেগমেন্টের সাথে, বিভিন্ন সেগমেন্টের সাথে, এবং তারা তখন বিকাশকে আপন করে নিবে, যেটার রেজাল্ট অ্যাকচুয়ালি উই গট সামথিং লাস্ট নাইট, ভেরি স্পেসিফিক্যালি, যে we have been awarded as the most loved brand for consecutive 3 years. So that gave us the energy যে ওকে, এটা একদম জনগণ ভালোবেসে আমাদের বলতেছে যে বিকাশের ব্র্যান্ডটাকে তারা কতটা পছন্দ করে, দ্যাট ইজ আর এনার্জি। সো ওইটার উপর বেস করে কিন্তু বিকাশ ইজ ওয়ার্কিং। ওইটার রেকগনিশনের এক ধরনের রেকগনিশন হচ্ছে এই যে বিকামিং দ্য ইউনিকর্ন। সো উই ডোন্ট টক অ্যাবাউট হাউ উই হ্যাভ বিকাম দ্য ইউনিকর্ন, বিকজ এইটা অলমোস্ট আমাদের জন্য একটা বাই প্রোডাক্ট। আমরা ইউনিকর্ন হওয়ার জন্য কাজ করি নাই, আমরা কাজ করছি কনজিউমারদের জন্য, আমাদের গ্রাহকদের জন্য, তাদের জন্য কী করে আমরা নতুন কিছু নিয়ে চিন্তা করতে পারি। এবং ওই প্রসেসের মধ্যে আমরা নিজেদের ডেভেলপমেন্টও পেয়ে গেছি, যে আমাদের টেকনোলজি পিপল যারা, তারা কী করে নিজেদের পার্সোনাল গ্রোথটাকে দেখতে পাচ্ছে, যে এত নতুন নতুন জিনিস নিয়ে কাজ করার অপরচুনিটি, এভরিডে উই আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং নিউ। দেন হয়তো 100টা জিনিস চিন্তা করতেছি, এর মধ্যে হয়তো 40টা জিনিস কাজ করতেছে, বাকি 60টা জিনিস হয়তো কাজ করতেছে না, বা এটা আমরা রেখে দিচ্ছি যেটা পরে কাজ করবো। কিন্তু শেখাটা হচ্ছে, ওই লার্নিংটা কনস্ট্যান্টলি আমরা ওইটার মাঝখানে যেতে পারতেছি। সো ওইটার মাঝে কাজের একটা মজা চলে আসে, এবং তখন আসলে আমরা চিন্তা করিস না যে আচ্ছা সন্ধ্যা 6টার সময় চলে যাবো, না 7টায় যাবো, না 8টায় যাবো, আচ্ছা সকালে কি 10টায় আসবো না 12টায় আসবো। ইটস অল অ্যাবাউট ইউ উইল ফিল দ্য প্যাশন ইনসাইড ইউ, যে ওকে হোয়াট ইজ নেক্সট, আমরা কীভাবে কাজ করবো, নেক্সট কাজটা কী। তো ওই অ্যাসপেক্টে আমি বলবো যে ওই 10 বছরের জার্নিতে দ্য নাম্বারস হ্যাভ কাম, অ্যান্ড দ্যাট ইজ বিং রেকগনাইজড বাই লোকাল স্টেক হোল্ডার্স অ্যান্ড অথরিটিস অ্যান্ড গ্লোবাল ইনভেস্টার্স, অ্যান্ড তার থ্রুতেই আসলে এই সফট ব্যাংকের যে লাস্ট এন্ডোর্সমেন্ট টু কাম আপ উইথ দ্য মানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিয়েল রেকগনিশন, যে বাংলাদেশের মতো জায়গায় এরকম গ্লোবাল লেভেলের একটা ইনভেস্টমেন্ট কোম্পানি রিয়েলি ক্যান কাম অ্যান্ড ট্রাস্ট সামবডি। সো ওইটা আমাদের জন্য একটা সিরিয়াস রেকগনিশন, কারণ বাংলাদেশের আসপেক্টে আমরা টেকনোলজি নিয়ে কী কাজ করি অনেক সময় এটা নিয়ে কথা বলা হয় না। আমি একটু আগে মাসে আলকুল ইসলামের বসে যে অনেকেই হয়তো আমাকে বা আমাদেরকে ওইভাবে চেনে না, কারণ বিকাশ কী করতেছে, বিকাশের হয়তো কমিউনিকেশন দেখতে পাচ্ছে, কিন্তু টেকনোলজিক্যালি আমরা
মানে আই ক্যান গিভ ইউ দ্য নাম্বারস যে প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি দ্য টিম দ্যাট আই হ্যাভ বিন আই এম ব্লেসড যে আমি এরকম একটা টিম নিয়ে কাজ করতে পারতেছি। দ্য নাম্বার ইজ 430। সো 430 জনের একটা প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি নাম, বাট ইটস মোর অ্যাবাউট দ্য ইঞ্জিনিয়ার্স। সো 430 জনের একটা ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে কাজ করতেছি। Probably this is one of the largest and probably the brightest team in the country যারা এই পুরো ইনোভেশনের পেছন থেকে দে আর কন্ট্রিবিউটিং। এবং প্রতি বছর এদেরকে নিয়ে নেক্সট কী করা যায় যাতে পার্সোনালি প্রতিটা ইঞ্জিনিয়ার ফিল করে যে আই এম বিং ভ্যালুড এবং আমার গ্রোথ আমি দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল এজ অর্গানাইজেশনে আমরা যেই কন্ট্রিবিউশনটা তৈরি করছি সেটাকেও রেকগনাইজ করা, এবং দেন অর্গানাইজেশন ইজ বিং রেকগনাইজড ইন এ ডিফারেন্ট ওয়ে ফ্রম দ্য ইনভেস্টর অ্যান্ড গ্লোবালি। সো এই পার্সপেক্টিভগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমি বলবো যে আজকে লেট মি নট মানে লিঙ্গার আমার এই স্পিচটা, রাদার আই ওয়াজ ট্রাইং টু গিভ ইউ সাম অফ দ্য আসপেক্টস যেটা আমাদেরকে ড্রাইভ করেছে, পার্টিকুলার আমাকে ড্রাইভ করেছে এত বছর বিকাশে। সো আই এম রিয়েলি হ্যাপি যে আমাদের সেই গ্লোবাল 10 মিলিয়ন জাভা যারা ডেভেলপার, দে হ্যাভ বিন কন্ট্রিবিউটিং ইন দ্য 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সিরিয়াসলি, এবং তারই একটা অংশ আজকে আমার সামনে, আমি এদের মাঝখানে বসে আছি। সো আই এম অলসো ফিলিং প্রাউড অ্যান্ড রিয়েলি অনার্ড। অ্যান্ড বিকাশের পক্ষ থেকে কিছু জিনিস শেয়ার করলাম, ইনফরমেশন। আরও যদি কারো কিছু জানার থাকে, feel free to ask me, and even after me there are other people from Bikash, I can see them. You can reach any of them if you want to get any more information. So I'm done. থ্যাংক ইউ আসমল ভাই। আমি জাস্ট রিকোয়েস্ট করবো আর 5টা মিনিট থাকার জন্য। আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের 5 মিনিট সময় আছে কিউএন এর জন্য। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু টক, ইফ ইউ ক্যান জাস্ট প্লিজ রেজ ইউর হ্যান্ড। আর আমাদের অডিও ভিজুয়ালে যারা আছে তারা হয়তো আপনাকে জাস্ট একটা মাইক প্রোভাইড করবে। সো আমাদের কি কোনো প্রশ্ন আছে কারোর কাছ থেকে? প্লিজ প্লিজ। হ্যালো, ওকে, থ্যাংক ইউ আপনার প্রেজেন্টেশনের জন্য। তো আপনাদের যে সিকিউরিটিটা মেনটেন করতেছেন, সিকিউরিটি অডিট করতেছেন, এইটার মানে প্রসেসটা কি, যদি বার্ডস আই ভিউ হিসেবে কিছু বলতেন এই সম্পর্কে? বার্ড সাইজ সিকিউরিটি বলাটা ডিফিকাল্ট, করে সিকিউরিটি আমাদের কাছে ইটস এ জার্নি। আমাদের প্রতিটা কাজের মধ্যেই সিকিউরিটি পোর্শনটা এমবেডেড। আমি ছোট করে বলার চেষ্টা করি, যদি আমাদের আমি পিপল থেকে শুরু করি। প্রথমে আমাদের যতগুলো ইউজার আছে আমাদের অর্গানাইজেশনের মধ্যে, এই প্রতিটা ইউজার ফিজিক্যালি যখন আমাদের একটা সেট আপে ঢুকছে, সেট আপ বলতে আমি বলছি আমাদের একটা অফিসে ঢোকা, দেন ফর এক্সাম্পল আমাদের টেকনোলজি ফ্লোরে ঢোকা, দেন আমার ডেটা সেন্টারে ঢোকা বা আমাদের সার্ভিস অপারেশন সেন্টারে ঢোকা, তারপর প্রতিটা সিস্টেমের যে অ্যাক্সেস থেকে শুরু করে তার প্রতিটা অ্যাক্টিভিটির লগ রাখা, অ্যান্ড সার্টেন জায়গায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে সে কী করতে পারবে কী করতে পারবে না সেটার যে একটা কন্ট্রোল এনশিওর করা, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এনশিওর করা, অ্যান্ড যখন পোস্ট তার অ্যাক্টিভিটির পরে সেটা একটা রিভিউয়ে যাওয়া যে সে কী কী কাজ করলো। আমাদের যে কোনো একটা চেঞ্জ করার জন্য চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সেপারেট প্রসিডিউরের মধ্যে নিয়ে আসা, আমাদের প্রতিটা অ্যাক্টিভিটিকে একটা পলিসির আন্ডারে নিয়ে আসা, একটা গভর্নেন্স পলিসির মধ্যে নিয়ে আসা থেকে শুরু করে টুল লেভেলে আপনি যে ডিভাইসগুলো ইউজ করছেন সেই প্রত্যেকটা ডিভাইস ইজ গার্ডেড বাই সার্টেন মেকানিজম। সেটা কখনো একটা টুল হতে পারে, সেখানে মাল্টিপল টুলস থাকতে পারে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে টুলসগুলো হয়তো গ্লোবাল একটা এক্সপার্ট গ্রুপের কাছ থেকে অ্যাকোয়ার করা বা তার কাছে পারচেস করে নিয়ে আসা, কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিজস্ব ডেভেলপ করা কিছু জিনিসপত্র থাকছে সেখানে, জাস্ট টু মেক শিওর যে উই আর নট মিসিং এনি সিঙ্গেল পয়েন্ট। সো এটা গেল আমি একদম জেনারেল লেভেলে এমপ্লয়ীদের জন্য বলছি। আমি যদি কনজিউমারের জন্য চিন্তা করি যে আমাদের ইউজাররা যখন একটা সিস্টেম অ্যাক্সেস করে, আপনি জানেন যে আমাদের এই যে পিনের ব্যাপারটা নিয়ে, যে একটা লোক একটা পিন দিয়ে সে সিস্টেমে লগ ইন করছে, এই পিনের যে আমাদের স্টোরিং মেকানিজম, সেইটা আমরা কোনো কনভেনশনাল স্টোরে রাখতে চাইনি প্রথম থেকে। এটাকে উই ওয়ান্টেড টু মেক ইট ভেরি সিকিউরড, যেটার জন্য আমরা এখানে আমাদের গ্লোবাল টুল থেকে, আমি জানি না হয়তো আপনারা এই ব্যাপার নিয়ে কাজ করছেন এর আগে, যে আমাদের HCM লেভেলে যেই স্টোরেজ ক্যাপাসিটি, যে আমাদের হার্ডওয়্যার এনক্রিপ্টেড যে সেট আপ, সেই সেট আপের মধ্যে আমাদের পুরো পিনগুলোকে আমরা এনক্রিপ্ট করে ওটা সেভ করি। সো আজকে যদি আপনাদের কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে বলেন যে ভাইয়া মানে আপনি আমার পিন নাম্বারটা একটু বলতে পারেন কি না, আমি পিন ভুলে গেছি, সো আমি বা আমার টিমের কারো ওই অ্যাক্সেস নাই বা অথরিটি নাই, ইভেন টেকনোলজিক্যালি ইট ইজ নট পসিবল টু প্রোভাইড ইউ দ্য পিন। আমি ম্যাক্সিমাম যেটা করতে পারবো, আপনার পিনটা রিসেট করে দিতে পারবো, যাতে আপনি নেক্সট আবার ডায়াল করে আপনার পিনটা সেট করে নিতে পারেন।
সো ওই পিন ইজ নট ভিজিবল বাই এনিবডি ইন দ্য অর্গানাইজেশন। তো এটা একটা আমি এক্সাম্পল বলছি যে আমাদের ওই প্রতিটা পিনকে এনক্রিপ্ট অবস্থায় রাখা এবং প্রতিটা ট্রানজ্যাকশনের মধ্যে সিকিউরিটির ফ্ল্যাগগুলোকে এনাবল রাখা অলওয়েজ। আমাদের পার্টনারদের সাথে যেগুলো ব্যাঙ্কগুলোর সাথে আমরা কাজ করি, এই প্রত্যেকটা কমিউনিকেশনকে সিকিউর করার জন্য যত রকমের স্ট্যান্ডার্ড দরকার। সো ওয়ান ফ্যান্টাস্টিক থিং হচ্ছে যে বিকাশের মধ্যে এই সিকিউরিটির জায়গাটা হ্যাজ বিন রেকগনাইজড ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে কারণে ইনভেস্টমেন্টের জায়গাটা উই আর ভেরি প্রোঅ্যাক্টিভ। সো এই ইন্ডিভিজুয়াল লেভেলের সিকিউরিটি বলি বা আমাদের প্রতিটা সিস্টেম এবং টুলস লেভেলের সিকিউরিটি বলি, নেটওয়ার্কের লেভেলের সিকিউরিটি বলি, ইন্টিগ্রেশন লেভেলের যে সিকিউরিটি, এই প্রত্যেকটা সিকিউরিটির জন্য গ্লোবালি দ্য বেস্ট স্ট্যান্ডার্ড যা আছে, দ্য বিকাশ হচ্ছে PCI-DSS অলরেডি সার্টিফাইড। সো এই PCI-DSS সার্টিফিকেশনও কিন্তু একটা সিরিয়াস প্রসেস যেটা আমাদেরকে অ্যাচিভ করতে হয়েছে মার্কেটে। তো ওই কারণে বলছি যে সিকিউরিটির জায়গাটা ইজ নট এ সিঙ্গেল অ্যাক্টিভিটি, রাদার ইট ইজ দেয়ার অ্যাজ এ লাইফস্টাইল ম্যাটার থ্রু দ্য জার্নি in every aspect. We take it very seriously. Yes. থ্যাংক ইউ। আমরা আরেকটা হাত দেখতে পাচ্ছি, আমরা পেছনে একজন হাত তুলেছেন, আমরা কি মাঝ বরাবর ওনার কাছে যেতে পারি কাইন্ডলি? আমরা এরপর জাস্ট আর একটা প্রশ্ন নিতে পারবো। আমি রাতুল। আপনি বলছিলেন যে একটা ট্রানজেকশনে আপনাদেরকে অ্যারাউন্ড 21 স্টেপস বিভিন্ন রকম মেকানিজম করতে হয়। So, what are the major challenges you guys did faced during ensuring every transaction must execute that 21 steps? And how did you face any major obstacles during ensuring data reconciliation? ওকে, দুইটা প্রশ্ন। আমি রাতুল, আমি আপনার থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। একটা হচ্ছে যে আমাদের এই 21 ও 23 স্টেপস যেটা মাঝখানে যেতে হয়, এটা বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন রকম, কিন্তু জেনারেলি যেটা হয় যে প্রতিটা স্টেপ মানেই কিন্তু একটা করে প্রসেসিং ক্যাপাসিটি। সো আপনি যদি রাফলি বলেন যে একটা স্টেপ করতে গিয়ে আমার রাফলি 20 মিলিসেকেন্ড সময় লাগছে, দেন 20 মিলিসেকেন্ড মাল্টিপ্লাইড বাই 20 স্টেপস, we are talking about 400 মিলিসেকেন্ড। এখন 400 মিলিসেকেন্ড যদি আমি একটা ট্রানজ্যাকশনের জন্য নেই, তাহলে কনকারেন্টলি আমি কয়টা ট্রানজ্যাকশন পর্যন্ত নিতে পারবো উইথ মাই সার্টেন প্রসেসিং ক্যাপাসিটি। তাহলে আপনি যদি জানেন যে আপনার কাছে একটা সার্ভার আছে, হাইপোথেটিক্যালি আমি ধরে নিচ্ছি যে এই সার্ভারটার ক্যাপাসিটি হচ্ছে প্রতি সেকেন্ডে সে 20টা করে ট্রানজ্যাকশনকে সে সাপোর্ট দিতে পারে। তার মানে প্রতি সেকেন্ডের মধ্যে তার 1 সেকেন্ডকে সে যদি 1000 মিলিসেকেন্ডে ভাগ করি আমি, তাহলে 1000 মিলিসেকেন্ডকে সে 20টা ট্রানজ্যাকশনে সে ভাগ করতে পারবে। তার মানে তাই সে 10 মিলিসেকেন্ডের বেশি তাকে আমি কোনোভাবেই একটা ট্রানজ্যাকশনকে দিতে পারবো না। সরি, ইট বাট আমার গলা কি শোনা যায়? আই এম অলওয়েজ হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাট রেকর্ডের জন্য দিস ওয়ান ইজ গুড এনাফ, রাইট? ব্ল্যাক ওয়ান? ওকে, সরি, ওকে, থ্যাংক ইউ। সো ওইটা ছিল একটা মেজর চ্যালেঞ্জ, যে প্রতিটা ট্রানজ্যাকশনের মধ্যে, প্রতিটা স্টেপের মধ্যে একটা ভ্যালিডেশনে যদি আমি ছোট একটা চেঞ্জ করি, যে একটা ভ্যালিডেশন একটা টেবিল থেকে না 2টা টেবিল থেকে করতে হবে, তাহলে এই যে আমি অ্যাডিশনাল 5 মিলিসেকেন্ড আর 10 মিলিসেকেন্ডের যে একটা লোড ঢোকাচ্ছি ট্রানজ্যাকশনের জার্নিতে, এবং সেটাকে যদি আমি পার সেকেন্ডে কী পরিমাণ ট্রানজ্যাকশন করতেছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করি, দ্য চ্যালেঞ্জ। এবং বিকাশের জন্য এটা একটা আনপ্যারালাল চ্যালেঞ্জ ছিল যে দ্য ট্রানজ্যাকশন পার সেকেন্ড, যেটা একটা প্যারামিটার আমরা মেনটেন করি বা ফলো করি, আমাদের পার সেকেন্ডে উই নিড টু হ্যাভ ক্যাপাসিটি অফ মোর দেন 1600 ট্রানজ্যাকশন পার সেকেন্ডে। সো এভরি সেকেন্ডে পিক আওয়ারে আমাদের প্ল্যাটফর্ম মোর দেন 1600 হিট সে ফেস করছে এবং সাকসেসফুলি সেটাকে এক্সিকিউট করতে হবে। তাহলে এই যে একটা বিশাল ক্যাপাসিটি এনশিওর করা, যে প্রতি সেকেন্ডে 1600 ট্রানজ্যাকশন, তার মানে আমি ওই সেকেন্ডটাকে ভাগ করতে পারতেছি স্লাইসিং করে একটা সার্টেন লেভেল পর্যন্ত। আমি যদি কোনো কারণে আমার কোনো একটা প্রোডাক্টের, কোনো একটা ফিচারের, কোনো একটা ট্রানজ্যাকশনের কোথাও আননেসেসারি 1 মিলিসেকেন্ডের লোড অ্যাড করি, দেন যে আমি বড় অ্যাঙ্গেলে গিয়ে উই আর মাল্টিপ্লাইং ইট 1600 টাইমস এভরি সেকেন্ডে, যে লোডটা হয়তো আমার তখন সিস্টেমের উপর এক্সট্রা প্রেশার নিয়ে আসবে। সো দেয়ার উইল বি 2 অল্টারনেটস, যে হয় আমি এই লোডটা আনবো, এনে সিস্টেমের ক্যাপাসিটি বাড়াবো, দ্যাট ইজ রিলেটেড টু কস্ট, যে আমার সিস্টেমের ওভারঅল কস্ট বেড়ে যাবে, অথবা সিস্টেমকে আমি এফিশিয়েন্ট করবো এমনভাবে যে এইটাকে অ্যাডাপ্ট করার পরেও আমার ওভারঅল টাইমটা বাড়বে না, আমি কোনো একটা প্যারালাল মেকানিজম তৈরি করে ফেলবো এখানে। দ্যাট ইজ ইনোভেশন। সো আইদার আমাদেরকে ইনোভেটিভ হতে হয়েছে অথবা আমাদের কস্ট বেড়ে গেছে। সো এই দুইটার একটা ট্রেড অফের মাঝখান থেকে কন্টিনিউসলি আমাদেরকে যেতে হয়েছে, এবং এখনও যাচ্ছি। কারণ যে আজকে হয়তো ছোটো একটা চেঞ্জ হবে একটা অ্যাপের কোথাও,
এই চেঞ্জটা হয় আমার লোড বাড়ায় ফেলবে কোনো এক জায়গায়, অথবা যদি আমরা দেখি যে না এটা লোড বাড়াতে দিব না, তাহলে আমাকে কোনো একটা প্যারালাল প্রসেসিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে আমাদেরকে। সো দ্যাট ওয়াজ দ্য জার্নি। অ্যান্ড রিকনসিলেশনের জায়গাটা যদি বলি, ওইটা বলছি ওটা এক স্টেপে না, আমাদের রিকনসিলেশন ম্যানেজ করার জন্য প্রত্যেকটা অ্যাটমিক লেভেলে, ট্রানজ্যাকশনের প্রত্যেকটা অ্যাটমিক লেভেলে যে সিস্টেমেটিক কমিটমেন্ট, যে হয় একটা ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমিট হবে, অথবা এটা পুরো রোল ব্যাক হবে। দেয়ার ইজ নো অপশন। মাই মাইক্রোফোনস আর রানিং আউট অফ চার্জ অর সামথিং, বাট আই ডোন্ট নো। সো কোনো একটা পজিশনে উই ক্যানট এফোর্ড যে কোনো একটা ট্রানজ্যাকশন মাঝখানে ঝুলে আছে, যে ডেবিট কমপ্লিট হয়েছে, আমি টাকা কেটে নিচ্ছি একজনের কাছ থেকে, কিন্তু আরেকজনের কাছে জিনিসটা পৌঁছায় নাই, এইটা ডিজাস্টার। সো ওই রিকনসিলেশনের জায়গাটায় ইট হ্যাজ বিন এ ম্যান্ডেটরি আইটেম যে দ্য অ্যাটমিসিটি শুড বি দেয়ার, আইদার কমিট সাকসেসফুল অর রোল ব্যাক উইদিন ওই মিলি সেকেন্ড রেঞ্জের মধ্যে, যাতে কাস্টমার এটা ফিল করে যে না ও ফেইল্ড, ওকে আমার কনফার্ম করতে হবে দ্য স্ট্যাটাস অফ ট্রানজ্যাকশন ইমিডিয়েটলি, যে তোমার ট্রানজ্যাকশন সাকসেসফুল অথবা তোমার ট্রানজ্যাকশন ফেইল্ড, আই ক্যানট কিপ ইট হ্যাঙ্গিং অ্যারাউন্ড। সো ওই রিকনসিলেশনের ওই চ্যালেঞ্জটা কনস্ট্যান্টলি ছিল। সো ওইটাও আমাদের ওই শুরু থেকে প্রতিটা ট্রানজ্যাকশনের সাথে উই হ্যাড টু মেক ইট এমবেডেড, যে এই সিকিউরিটি অ্যাসপেক্ট এবং এই রিকনসিলেশনের ফিচার যেন থাকে ওটার মধ্যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আজমল ভাই। আমরা আসলে আর কোশ্চেন নিতে পারছি না, কারণ আমাদের এর পরের স্পিকারের পর একটা নামাজের ব্রেক যেতে হবে। সো আমি আজমল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফর ইয়োর টক, অ্যান্ড থ্যাংকস ফর কামিং ওভার হিয়ার। Thank you very much. See you again sometime.